আসসালামু আলাইকুম ওয়া প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প চিত্তচিরে চৈত্র মাস, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন মোমো সাহা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প চিত্তচিরে চৈত্র মাস। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ, তারাদের নিশ্চুপতা রাতকে করেছে আরও গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছুই করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার ভাইয়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই এক মাসের মাঝে। সময় বদলাতে সত্যিই সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল। ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙ্গা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এমনই সময়ে এমন উদ্ভট উচ্চারণ বাহারের থেকে আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন, রাগ করে আর লাভ কি? চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার। বুঝলে মেয়ে, এ জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে গড়া ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? অ্যাসিড তো কেবল হাত পুড়িয়েছিল, বাঁ হাতটা এখন প্রায় অকেজো। কে জানত বাস্তবতা নামক অ্যাসিড আমায় পুড়াবে? চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের ওপর উঠে বসল। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কীভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বুঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই। মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানান। বাহার হলো পাহাড়। যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে, সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছেড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারে নিচে যেতে বলছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে, সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন। এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যি মানুষ তবে খোলস বদলায়। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমদের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে সে এই ভ্যাটিকান সিটিকে। এই ভিনদেশ অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। সে আর ফিরে চাইবে না এদিকে। ভুলে যাবে সব, যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায়, তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী। অধীর আগ্রহ তার উড়ে যাবার। এ দেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণায় দিবানিশি যে জ্বালাচ্ছে, তার সে নিতে পারছেন না। এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবেন সে যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে।
অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সদাগর বিব্রত বোধ করল। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও। তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সদাগরের অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সদাগরের না বলা কথাটা। অতঃপর ক্ষীণ হাসল, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ। অনেক বছরের পুষে রাখা মিছে এক আবরণাত ছিঁড়ে ফেলি। আমজাদ সদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পিছের ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এ কথাটা সে আশা করেননি। আর এ বিষয়ে তাদের পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি। তাই এমন আলোচনা যে কসমিনকালে হতে পারে তা তার ভাবনার বাহিরে ছিল। অবনী বেগম আমজাদ সদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসল। বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক। তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এ সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সদাগরের অবাকের পাল্লা ভারী হলো। বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনের মুমূর্ষু সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেগেছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতে হতো তুমুল ঝড়। চারদিকে পানি বেড়েছে। সেই পানি দিয়ে আসতো জলদস্যু। তখন গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15-র কিশোরী। এই গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশী পুরুষের সাথে। কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম হই। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করল! কি সুন্দর তার কথা! কিন্তু ভয়টা এতই জেকে ধরল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন তো গ্রামে তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম হয়। বাহিরে তুমুল ঝড়, তন্মধ্যেই বাহির থেকে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাহিরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলব অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরে সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে, পাশে আরেকজন অফিসারও। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল। বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এ লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতেই এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছুটোছুটি শুরু, গ্রাম চড়ে বেড়ানোও শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরও ছেলে মেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকেই চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যাই পুকুর থেকে। কিন্তু কে শোনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করেই তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামল। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখ পড়ল পুলিশবাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না। অভিমান তো করব দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার ওপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটার তার বন্ধুকে দেখতাম প্রায়।
আমাকে দেখলেই পুলিশবাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন, কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশবাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের গাছে তখন ভালোবাসার ফুল ফুটল। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। উনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সেই ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশুনো করত। পুলিশবাবু আমার বান্ধবীর পড়াশুনোর দায়িত্ব নেন। এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দু বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরুলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজাদ সওদাগরের তখন হাত পা কাঁপা কাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক। চোখে টরমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়া শরীর যা কাঁদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সে স্মৃতি! কি বিশ্বাসঘাতক মানুষ! এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল। একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে। অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আর্তনাদ ছুঁতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলেমেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তক্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা পাচার করছে তা সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরও পুলিশ অফিসারের আগমন ঘটল। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরেছিল দু একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ে করার প্রস্তাব দিত। উনি বলতো না শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম। দিন গুনতাম, সে বোধহয় আসবে। কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একবার উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারল না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিন আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবারও অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখতাম সে নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজ খবর করে জানতে পারল তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশবাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না, লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকের একদিনের কথা। আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাইরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশবাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশবাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একবারে ভেঙে গেছে। চোখগুলো কেমন ভেতরে চলে গেছে। মুখ ভর্তি চাপদারি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়া চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামেরই নেশার প্রবেশও সেই করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুঁতে চেয়েছিল। সেই ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম,
হাউমাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূর চলে যাব, এ পাপে আর ডুবতে দিব না মানুষটাকে। ওরা শোনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শরীরে পরপর 6টা গুলি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশ বাবু। যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল, তার লাশ সেদিন দেশদ্রোহীর লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুঁতেও পারলাম না, দেইনি ছুঁতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সে ভয়াবহতা। আমার মানুষটার এ দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এই সবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠে আত্মহত্যা করে। মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায় সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে নাহি ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল এই দুনিয়ায়, অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে। আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছে। আমার আব্বা বেইমানি করেছে। আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণার রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুর ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরই পেল না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এ ভুলের মাসুল আদৌ দেয়া যাবে? তন্মধ্যে অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি হেসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দিবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙাতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চির কলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশা আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলেই গিয়েছিলাম ভালোবাসা যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো। আমাকে সব খুলে বলতে না পারার আফসোস, আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছ সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো কেমন। আমজাদ সওদাগর কেবল তা কেরল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকেই দেয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা দুহাত ভরে উজাড় করেছে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে। পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষের মতন কঠোর হয়েছে, উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্বের যে বোঝা, এই বোঝার চেয়েও আরও বেশি কঠিন তাদের কাছে কিছুই মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নম্বর পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছুটাছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাথে। রাতের রাস্তার ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না টাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ, মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে। এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুঁতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরি তার প্রয়োজন। পায়ের নিচে একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিয়ে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকাটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার ওপর রোদে প্রখরতা,
ঘামে ভিজে গেছে শরীরের খুব সস্তার টি শার্ট খালা। এলোমেলো ঝাঁকড়া চুল লেপ্টে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে। সিগারেটে ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপদারির অবাধ বিশ্রামে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করে প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হাঁটছে, তার তালে তাল মিলিয়ে একটা ছায়াও হাঁটছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল কাঁচ সমান চুলগুলো ঝুটি করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। কপলে অবস্থানরত হৃদয় আপনা আপনি কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রৌদ্রের মাঝে ছায়া হতে এসেছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদের শোক ভুলে যাওয়ার ওষুধ থাকে। অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলায় শোক গাঢ় হয়। যারা অতীব বিষণ্ণতায় ভোগে তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলেদুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম। মনে হয় আমার মানুষ না থাক, অনেক মানুষ তো আমার আশেপাশেই আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এ শহর কেবল অর্থের পূজারি? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরাই তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিচলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাপাসটাও উকিঝুঁকি দাও কেন? হেতাই কেন তব বিচরণ? বাহারের প্রশ্নের লজ্জায় লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হাঁটতে হাঁটতে পথিমধ্যে বাদামও খেলো দুজন। ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছেন 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিনদেশে যা চোখ দেখেছে তা সে ভিনদেশেই যেন রেখে এসেছে। সেই খবর কাউকেই জানায়নি সে, কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহিয়াপা ভার্সিটিতে গেছে, না হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সওদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট জন্য পেয়ে বসেছে তাকে। না চাইতেই সবটা কেবল তারই ইশারায় হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরমে ঘেমে নেয় একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল মেয়েটার। মাহিনটোর অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়াময়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন? আমি তো আছি এইখানে, চাচির আমি আগাই পিছাই দিমু। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুরের স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে, গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার? রান্নাঘরে এর জন্য আসতে না বলি, যাও যাও। চিত্রা শেষ পেঁয়াজটিকু কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আরেকটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখল চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সেই তোমাকে 1 মিনিটও চোখের আড়াল রাখতে পারত না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে,
কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন, ভদ্রতার মুখোশ ঠেলে যেন। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসার থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে, গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রা আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এ মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সেই বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহির দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শুনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নৌসাদ খুব দ্রুত এগিয়ে এলো। ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুবতা। পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হাসি বজায় রেখে বলল, পরীক্ষা কেমন হলো শুনি? ওহির চোখ মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নৌসাদের স্বাভাবিক উত্তরে ওহির চোখ মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্যও বুঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নৌসাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথায় থামল ওহি। বুকে দুহাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে। বলেন আপনার কি বলে দিতে হবে? নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো। অতঃপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো, আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? ওহি নওশাদের মুখের দিকে তাকালো। তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি। হুট করে মন চেয়েছিল তাই পরেছেন, আর কিছু? নওশাদ বেশ অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করে একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। ওহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করল নওশাদ। হাসির আরও বিস্তৃতি লাভ করল। সে কণ্ঠ খাদে নিয়ে বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন? নওশাদের কথায় হুট করে হেসে উঠল ওহি। হাসতে হাসতে বলল, আহা, ভর সন্ধেবেলা মিথ্যা বলছেন কেন? নওশাদ বেশ অবাক হলো, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না সত্যি এটা। মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে ওহির হাসির স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো। অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল, আর চঞ্চল হাসিটা কেমন গুমোট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আমাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসতো না। নওশাদ চুপচোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যিই নওশাদের মা আজ কথায় কথায় ওহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো ওহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে, সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে ওহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে সেটা জানেন? ওহি ভরকালো না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। নওশাদ অবাক হলো, মাথা দুলিয়ে বলল, না এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন। সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে ওহিকে জানার ইচ্ছেটা তার ভেতর আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু ওহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতন্যার পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বুঝার ক্ষমতা কি দেয়নি? চিত্রা হাসতে হাসতে বলল, আমার সাইকোলজি মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। ওহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল,
ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম। পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো 2 দিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট্ট শ্বাস ফেলে 2 কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নৌশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়ে সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক দিবান? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হাঁ হাঁ করে হেসে উঠল। সেই হাসির ঝঙ্কারে নওশাদের সাথে মুগ্ধ হলো নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলেই আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের ওপর রাখলো, তখন তুহিনের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো। চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা? তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনেছেন বিকেলের নাস্তা তৈরি করার জন্য। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো। ওমা, তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে? এই সুযোগে চিত্রাকে একটু কাজ শিখাতে হবে না? বলো। দরজার কাছে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা। সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই। কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শিখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে। না হয় মানুষের হুকুমে এমন উঠবস করত। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতরে। আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে, যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না। একবার বোনের দিকে, আরেকবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে লোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না বাহার, তা তুমি এখানে যে বিশেষ কাজে এসছো? আমি কি যে বলি না আন্টি, যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হবাটা তোমায় মানায় না তুহিন। তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বলের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখপ্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে। সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়ালো। চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কিরে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি? কে বল? চিত্রা ছোট মানুষ। আদুরে ভাব তার শরীরে তো এখনও আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনে নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসলো মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাঁচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করতে মন না চায় তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কিভাবে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচি? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত। কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, তুহিন, ক্ষদ্রতা ভুলেছ। কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে মেয়ে কি বিশ্রী করে তুলল? স্বার্থপর মেয়ে। টেবিলের কাঁচের ওপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেললো সব এক নিমেষেই। তুহিন বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি। আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না। কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন এক রুমের খুপড়িতে। ভুলে গেছেন অতীত? আবার আমার বোনকে নিয়ে আপনি বাজে কথা বলছেন। পেটে ঘি পড়তেই পান্তা ভাতের কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা ঘিনঘিন করে উঠল রোজা সওদাগরের। ছেলে মেয়ে দুটোকে সে কি কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা। তন্মধ্যেই নুরুল সওদাগর সশব্দে চর বসালেন ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল, পরশা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাতঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময় ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চরক গাছ। বড় আপার শরীরটা নিচে সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রক্তে রঞ্জিত হলো সাদা ফ্লোর। হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হাহুতাস মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহায় গিটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতালা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আকাশি রঙের জামাটায় তখনও রক্তের দাগ। হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা,
আপনি ঘরে গিয়া বহেন, রাত 3টা বাজে, এইখানে বইয়া আছেন, ঠান্ডা লাগবো তো, যান আম্মা ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ ফেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য, তুখোর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপরে ওইটা বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রু কণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাপা কাপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনি বুবুকে ধাক্কা মারিনি চাচা, তুমি তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চড়ের ছাপ স্পষ্ট, চুলগুলো বেজায় টানাটানি তো অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে, কি মাঠটাই না মেরেছে। চিত্রা এবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা 2 হাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুটে স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই চাচা গো। আপাটার কিছু হইলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব, আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প, সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রা দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জোর সে তার নিজের চক্ষুদার অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতে গেইটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামে লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা প্রথমে সেই ছুঁয়েছিল, তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব। যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়ে দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর, পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবলত 4-5টা চড় সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এইসব আচরণে ধ্যান নেই চিত্রার। সেই কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল। শেষ চটটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আর একটা চড় পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস, থেমে গেলেন রোজা সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রোজা সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেইটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে? চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলদোলে আসতে দেখা গেল। বাহার গেইটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব। অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিস্ময়, সেই বিস্ময় ছড়িয়ে পড়ল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এই অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো গল্পে। আরও এরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, আমরা যেন সকলেই নামাজ ঠিকমতো আদায় করি, কারণ নামাজ পাপ কাজ হতে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।